আজ আমরা এক্সপ্লেন করব ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম ডেড সি। চারজন বন্ধু সমুদ্রের মাঝে একটি দ্বীপে বেড়াতে গিয়ে সেখানে মানব পাচারকারীদের কবলে পড়ে, যারা মানুষের শরীর থেকে জীবিত অবস্থায় হার্ট, কিডনি, লিভার এগুলো কেটে বের করে নেয় এবং লাশটিকে সমুদ্রে ভাসিয়ে দেয়। এমতো অবস্থায় চারজন বন্ধু কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল, এটাই দেখব আজকের গল্পে। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা রেহানা নামের এক মেয়েকে দেখতে পাই। সে তার ছোট ভাই ও বাবার সঙ্গে বসবাস করত। মা মারা যাওয়ার পর থেকে রেহানা নিজ হাতে এই সংসারের দেখাশোনা করত। বাবা ও ছোট ভাইয়ের যত্নের কোনো ত্রুটি রাখত না। পরিবারের সম্পূর্ণ দায়িত্ব সে নিজ কাঁধে নিয়েছিল। মায়ের মৃত্যুর শোক রেহানা ও তার বাবা এখনও ভুলতে পারেনি। তারা সবসময় একটি বোটের কাছে বসে থাকত, কারণ এই বোট নিয়ে সমুদ্রে ঘুরতে যাওয়ার পরেই তার মায়ের মৃত্যু হয়েছিল। এজন্য রেহানার বাবা প্রতিনিয়ত বোটের কাছে বসে থাকত এবং স্ত্রীর কথা মনে করত। রেহানা সকালের নাস্তা বানিয়ে বাবা ও ছোট ভাইকে খাওয়ানোর পর তার বান্ধবী ক্লারার সাথে দেখা করতে চলে যায়, কারণ আজকে তারা সমুদ্রে বোট নিয়ে কিছু সময় পার করবে। এখানে ক্লারার বয়ফ্রেন্ড জোনাস ও তার ছোট ভাই নিকো তাদের সাথে যাচ্ছিল, কিন্তু এই বিষয়টা রেহানা জানত না। ক্লারা ও তার বয়ফ্রেন্ড জোনাস ঠিক করেছিল আজ তারা ব্রাহামা আইল্যান্ডে ঘুরতে যাবে। এজন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তারা গুছিয়ে নিচ্ছিল, কিন্তু রেহানা এখানে নিষেধ করে দেয়, কারণ ব্রাহামা আইল্যান্ড এখান থেকে অনেকটাই দূরে ছিল। সেখান থেকে ফিরে আসতে আসতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসবে। এত লম্বা সময় ধরে বাইরে থাকলে বাসায় তার বাবা অনেক চিন্তা করবে। এজন্য রেহানা ক্লারার প্রস্তাবে রাজি হয় না, কিন্তু ক্লারা অনেক বোঝানোর পর রেহানা শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ক্লারা রেহানাকে আশ্বাস দিয়েছিল তারা জলদি ফিরে আসবে, এজন্য রেহানা রাজি হয়ে যায়। এরপর দেখা যায় দুইটা জেট স্কি নিয়ে তারা আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ব্রাহ্মা আইল্যান্ডে পৌঁছানোর পর তারা বেশ কিছুক্ষণ সেখানে সময় পার করে এবং এরপর তারা জেট স্কি নিয়ে ফিরে আসার জন্য রওনা দেয়। নিক বেশ স্পিডে জেট স্কি ড্রাইভিং করছিল, কারণ মনে মনে সে রেহানাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। কিন্তু রেহানাকে ইমপ্রেস করার চেষ্টায় সে দুর্ঘটনা ঘটিয়ে বসে। তাদের জেট স্কি উল্টে যায়। অন্যদিকে জোনাস বুঝতেই পারে না নিকদের জেট স্কি উল্টে গেছে। সেই স্পিডে এগিয়ে আসলে নিকদের জেট স্কির সঙ্গে তাদের জেট স্কি সংঘর্ষ হয় এবং দুজনেই ছিটকে সমুদ্রে গিয়ে পড়ে। নিকের মাথায় প্রচণ্ড আঘাত লাগে। রেহানা তাকে সামলানোর চেষ্টা করছিল। অন্যদিকে ক্লারা অ্যাক্সিডেন্টের পর জোনাসকে কোথাও খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পরেও জোনাসকে খুঁজে পাওয়া যায় না। ক্লারাও সবাই বুঝতে পারে জোনাস হয়তো আর বেঁচে নেই। সবাই অনেক ভেঙে পড়ে। এই মাঝ সমুদ্রে এই মুহূর্তে বাঁচার কোনো উপায়ও নেই। জেট স্কিগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে সমুদ্রে হাঙরের হিংস্রতা সম্পর্কে তারা খুব ভালো করেই অবগত ছিল। হাঙর আক্রমণ করলে তারা কেউ বাঁচতে পারবে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ করেই তারা আশার আলো দেখতে পায়। কিছুটা দূরেই একটি বোট ওদিক দিয়ে যাচ্ছিল। রেহানা ও ক্লারা চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে। বোটে থাকা রকি নামের একজন চরিত্র তাদেরকে দেখতে পেলে সে বোট নিয়ে এগিয়ে আসে এবং ক্লারা, রেহানা ও নিককে সমুদ্র থেকে বোটে উদ্ধার করে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে শেষ পর্যন্ত তারা বেঁচে যায়। কিন্তু গল্পের আসল টুইস্ট শুরু হয় এখান থেকে। এরপর দেখা যায় রেহানা, নিক ও ক্লারাকে উদ্ধার করার পর নিকের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এজন্য বোটের বাহিরেই তাকে শুইয়ে রাখা হয় এবং ক্লারা ও রেহানাকে কিছু খাবার দেওয়ার কথা বলে রকি তাদের সেলিং বোটের ভেতরের অংশে নিয়ে যায়। কিন্তু যখনই তারা ভেতরে প্রবেশ করে সাথে সাথেই রকি তাদের একটি কেমিক্যালের সাহায্যে বেহুঁশ করে দেয় এবং বোটের নিচের অংশে একটি রুমের মধ্যে তাদেরকে বন্দি করে রাখে। এজন্যই বলা হয় অপরিচিত কারো কাছে সাহায্য চাওয়াটা বিপদও বয়ে আনতে পারে। যাই হোক, এরপর দেখা যায় প্রায় 2 থেকে 3 ঘন্টা পর যখন ক্লারা ও রেহানার জ্ঞান ফেরে, তখন ওই রুমের দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে যায়। প্রচণ্ড ভয়ে তারা কান্না করতে শুরু করে, কারণ রুমের চারদিকে শুধু রক্ত লেগেছিল এবং রুমের চারপাশের দেয়ালে হেল্প সাইন করা ছিল। ওখানে যে বেড ছিল সেই বেডের উপরে মেয়েদের মাথার চুল ও শরীরের বিভিন্ন চামড়া পড়েছিল এবং মেয়েদের ছেঁড়া কাপড় চোপড় সেখানে পড়েছিল। এসব দৃশ্য দেখেই তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতে পারে এখানে এর আগেও অনেক মেয়েকে বন্দি করে রাখা হয়েছে এবং তাদের সাথে নৃশংস কিছু করা হয়েছে।
সারা রাত ওই রুমে বন্দি থাকার পর পরের দিন সকালবেলা রকি রুমের দরজা খুলে ক্লারা ও রেহানার উদ্দেশ্যে কিছু সামুদ্রিক কাঁচা মাছ তাদেরকে খেতে দেয় এবং চুপচাপ সেগুলো খেয়ে নিতে বলে। রেহানা কাঁদতে কাঁদতে রকির কাছে সাহায্য চায় যে আমাকে ছেড়ে দাও, বাড়িতে আমার অসুস্থ বাবা ও ছোট ভাই রয়েছে, তাদের দেখাশোনা আমাকে করতে হয়, দয়া করে আমাকে ছেড়ে দাও। রেহানার কথা শুনে রকি বলে, চুপচাপ মাছগুলো খেয়ে নে, নয়তো বেশি বাড়াবাড়ি করলে মেরে সমুদ্রে টুকরো টুকরো করে ফেলে দেব। এসব বলে রকি দরজা বন্ধ করে চলে যায়। রকি সেখান থেকে চলে আসার পর সাইকোর মতো কাঁচা মাছ খেতে শুরু করে এবং ওয়াকিটকির সাহায্যে এক আগন্তুকের সাথে কথা বলে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে ওই আগন্তুককে চলে আসতে বলে। রকি আগন্তুকের সাথে কথা বলার পর কিছুক্ষণের মধ্যেই বোটের কাছে একটি ছোট্ট বোট নিয়ে একজন মধ্যবয়স্ক ডক্টর চলে আসে। এই ডক্টরের সঙ্গেই রকি এতক্ষণ ধরে কথা বলছিল। হয়তো নিককে চেক আপ করার জন্য এই ডক্টরকে ডাকা হয়েছে, কারণ নিক অনেক অসুস্থ হয়ে পড়েছিল। কাল থেকে তার জ্ঞান নেই। ডক্টর বোটে ওঠার পর প্রথমে নিককে চেক আপ করে এবং রকিকে বলে, ছেলেটাকে একটু যত্ন করতে পারোনি? এর অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গেছে, আর একটু হলেই সে মারা যেত। কিন্তু ব্যাপার না, কিছুক্ষণের মধ্যেই তার চিকিৎসা শুরু হয়ে যাবে, তাহলেই সে সুস্থ হয়ে যাবে। ডক্টর এসব বলে রকিকে নিয়ে বোটের বেসমেন্টে চলে আসে এবং ক্লারা ও রেহানাকে ভালো করে চেক আপ করে। রেহানা সুস্থ থাকলেও ক্লারা একটু অসুস্থ হয়ে পড়েছিল। ডক্টর ক্লারাকে ভালো করে পর্যবেক্ষণ করার পর রকিকে নিয়ে উপরে চলে আসে। ডক্টর রকিকে বলে, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, হাতে সময় খুব কম। রকি বলে, ঠিক আছে, তাহলে বাইরে শুয়ে থাকা ছেলেকে দিয়েই শুরু করা যাক। এসব বলে তারা নিককে একটি বেডের উপর শুইয়ে দেয় এবং ডক্টর নিকের হাত পা বেঁধে তার ট্রিটমেন্ট শুরু করে দেয়। কিন্তু এখানে কোন ট্রিটমেন্ট করা হচ্ছিল জানেন? জানলে আপনার মস্তিষ্কও বিগড়ে যাবে। দেখা যায় ডক্টর ও রকি মিলে জীবিত অবস্থায় নিকের শরীর চিরে তার অর্গানগুলো বের করে নিচ্ছিল, যেমন হার্ট, কিডনি, চোখ, লিভার ইত্যাদি। এগুলো কোটি কোটি টাকার বিনিময়ে তারা সাপ্লাই করবে এবং এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। নিকের শরীর থেকে অর্গানগুলো বের করার সময় সে ব্যথায় চিৎকার করতে থাকে, যে চিৎকার শুনে আকাশ, বাতাস ও সমুদ্র যেন ভারী হয়ে এসেছিল। বেসমেন্ট থেকে ক্লারা ও রেহানা নিকের চিৎকার শুনে বুঝতে পারে নিকের সাথে অনেক খারাপ কিছু করা হচ্ছে। অর্গানগুলো বের করার পর নিকের শরীরটাকে সমুদ্রে ফেলে দেয়া হয়। ক্লারা ও রেহানা বুঝতে পেরেছিল তাদেরকেও হয়তো নিকের মতো মেরে ফেলা হবে, কিন্তু এখানে তাদের কিছুই করার ছিল না। ডক্টর ও রকি তাদের কাজ সম্পূর্ণ করার পর ইঞ্জিন রুমে এসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, যেখানে ডক্টর রকিকে বলে, ক্লারা নামের যে মেয়েটি রয়েছে তাকে আমরা এখানেই অপারেশন করব এবং তার অর্গানগুলো বের করে নিব। কিন্তু রেহানা নামের যে মেয়েটি রয়েছে তাকে আমি আমার সাথে নিয়ে যাব, কারণ আমার কাছে একটি ক্লায়েন্ট আছে যার একদম ফ্রেশ কিডনির প্রয়োজন। রেহানাকে পরে অপারেশন করে তার কিডনিগুলো আমি সাপ্লাই করব। ডক্টরের এসব কথায় রকি রাজি হয়ে যায়, কারণ সে তার টাকাগুলো পেয়ে গিয়েছিল। এরপর দেখা যায় রকি ও ডক্টর মিলে ক্লারাকে বেসমেন্ট থেকে ধরে নিয়ে আসে এবং রেহানাকে বেসমেন্টেই বন্দি করে রাখে। রেহানা ক্লারাকে বাঁচানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। রকি রেহানাকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্লারাকে তুলে নিয়ে আসে। ক্লারার অর্গান বের করার জন্য তাকে বেডের সঙ্গে হাত পা বেঁধে শুইয়ে রাখা হয়। কিছুক্ষণের মধ্যেই তার অর্গানগুলো বের করে নেওয়া হবে। ক্লারার চিৎকার ও চেঁচামেচি শুনে রেহানা ভীষণ ভেঙে পড়ে। একমাত্র বান্ধবীর এমন করুণ পরিণতি দেখে সে অঝরে কাঁদতে থাকে। জলদি কিছু না করতে পারলে তার বান্ধবীকে সে আর বাঁচাতে পারবে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ করেই সে বেসমেন্টের একপাশে এক্সজস্ট ফ্যান দেখতে পায়, যেটা সবসময় চালু থাকলেও এখন বন্ধ ছিল এবং ফ্যানটা রিমুভেবল ছিল, অর্থাৎ ভেতর থেকে জোরে ধাক্কা দিলেই ফ্যানটা বাইরে থেকে খুলে যাবে এবং জায়গাটা ফাঁকা হয়ে যাবে, অনেকটা ম্যানহোলের ঢাকনার মতো। যাই হোক, রেহানা তার শরীরের সব শক্তি দিয়ে ফ্যানটাকে জোরে ধাক্কা দেয় এবং অনেক চেষ্টার পর সে ফ্যানটাকে খুলতে সক্ষম হয়। রেহানা তাড়াতাড়ি করে বেসমেন্ট থেকে ফ্যানের ওই গর্ত দিয়ে বের হয়ে আসে এবং দৌড়ে ক্লারাকে বাঁচাতে চলে যায়। রেহানা পাশেই একটি ফিশিং অ্যারো দেখতে পায়, যেটার সাহায্যে রকি মাছ শিকার করত। রেহানা ফিশিং অ্যারো উঠিয়ে সোজা গিয়ে ডক্টরের দিকে তাক করে। ডক্টর ক্লারার অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, অর্থাৎ ক্লারা এখনও বেঁচে ছিল। রকি আপাতত সেখানে ছিল না,
কারণ সে ইঞ্জিন রুমে বোট চালাচ্ছিল। রেহানা এই সুযোগ কাজে লাগিয়ে ক্লারাকে বাঁচানোর জন্য ফিশিং অ্যারো শ্যুট করে দেয় এবং সাথে সাথে একটি তীক্ষ্ণ তীর ডক্টরের পেটে গেঁথে যায়। ডক্টর তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে। রেহানা ক্লারার হাত পা খুলে দিয়ে তাকে মুক্ত করে দেয় এবং জলদি বোট থেকে সমুদ্রে ঝাঁপ দেয়। রকি এই ঘটনার বিষয়ে কিছুই জানত না। কিছুক্ষণ পর সে ডক্টরের কাছে আসলে সেখানে ডক্টরের লাশ পড়েছিল এবং ক্লারা গায়েব ছিল। এসব দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই রেহানা ক্লারাকে নিয়ে পালিয়ে গেছে। রকি পুরো বোট তন্ন তন্ন করে তাদেরকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাদের খুঁজে পায় না। অবশেষে কোনো উপায় না পেয়ে বোটের সার্চ লাইট চালু করলে রকি দেখতে পায় কিছুটা দূরেই তারা সাঁতরে ডক্টরের বোটের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ ডক্টর যে বোট নিয়ে এখানে এসেছিল সেই বোটের কাছেই ক্লারা ও রেহানা এগিয়ে যাচ্ছিল। রকির বোট থেকে ডক্টরের বোটের দূরত্ব বেশ অনেকটাই ছিল। এজন্য ইঞ্জিন রুমে গিয়ে রকি তার বোট চালু করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই বোটের ইঞ্জিন চালু হচ্ছিল না। আসলে রেহানা পানিতে ঝাঁপ দেওয়ার আগে ইঞ্জিনের তারগুলো কেটে দিয়েছিল, কারণ সে জানত রকি তাদের খুঁজে না পেলে অবশ্যই বোট নিয়ে তাড়া করবে। এজন্যই সে ইঞ্জিনের তারগুলো কেটে দিয়েছিল। রকি রেহানার উপর প্রচণ্ড রেগে যায়। এদিকে সমুদ্রের সাঁতরে এগিয়ে যাওয়ার সময় রেহানা ও ক্লারার অনেক কষ্ট হচ্ছিল, কারণ সমুদ্রের স্রোত তাদের বিপরীত ছিল। ক্লারার অবস্থা খারাপ হওয়ায় সে সাঁতরাতে পারছিল না। এজন্য রেহানা সিদ্ধান্ত নেয় ক্লারাকে রেখে সে একাই বোট পর্যন্ত এগিয়ে যাবে এবং বোট নিয়ে এসে ক্লারাকে উদ্ধার করবে। রেহানা ক্লারাকে রেখে সাঁতরে কিছুক্ষণের মধ্যেই সেই বোটের কাছে পৌঁছে যায় এবং বোটটাকে চালু করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে বোট চালু করতে পারে না। কারণ কিভাবে বোট চালু করতে হয় এটা সে জানত না। রেহানা কোনো উপায় না পেয়ে বোটে থাকা রেডিওর সাহায্যে কোস্টগার্ডের সঙ্গে কথা বলে এবং তাদের কাছে সাহায্য চায়, কিন্তু কোস্টগার্ড থেকে জানানো হয় সাহায্য পেতে হলে তাকে লোকেশন শেয়ার করতে হবে। লোকেশন জানতে না পারলে তারা সাহায্য করতে পারবে না। রেহানা কোস্টগার্ডকে বলে লোকেশন কিভাবে পাঠাবো। উত্তরে কোস্টগার্ড বলে বোটে একটি পিকার নামের ডিভাইস রয়েছে, যেটা সমুদ্রে ফেলে দিলেই অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এবং লোকেশন জানা যাবে। রেহানা এসব শুনে সেই ডিভাইস খুঁজতে শুরু করে এবং অনেক খোঁজাখুঁজির পর সে একটি ফ্লেয়ার গান ও ডিভাইসটি খুঁজে পেয়ে যায়। রেহানা দ্রুত সেই ডিভাইসটি সমুদ্রে ফেলতে গেলে ঠিক তখনই সেখানে রকি চলে আসে, যে সাঁতরে এখানে চলে এসেছিল। রেহানার কাছে পৌঁছানোর সাথে সাথেই সে রেহানার পেটে চাকু বসিয়ে দেয়। সমস্ত রাগ ও ক্ষোভ তার চোখে মুখে প্রকাশ পায়। রেহানা মাটিতে লুটিয়ে পড়ে। প্রচণ্ড ব্যথায় সে কাতরাচ্ছিল, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত সে বাঁচার জন্য লড়াই করে যায়। রেহানা তার কাছে থাকা ফ্লেয়ারটি সোজা রকির মুখে শ্যুট করে দেয়। প্রচণ্ড যন্ত্রণায় আগুনে ঝলসে রকি ছটফট করতে করতে মারা যায়। রেহানা তার শরীরের সর্বস্ব শক্তি দিয়ে হামাগুড়ি দিতে দিতে ডিভাইসটি সমুদ্রে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে ডিভাইস অ্যাক্টিভ হয়ে যায়। রেহানা তার জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালবেলা কোস্টগার্ড লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছে যায় এবং রেহানা ও ক্লারাকে উদ্ধার করে। রকির ডেড বডিও তারা খুঁজে পায় এবং ডক্টরের লাশটিকেও তারা নিয়ে যায়। ক্লারা ও রেহানা অঝরে কাঁদছিল, কারণ ভাগ্য কখন কোথায় নিয়ে যায় এটা তারা উপলব্ধি করতে পেরেছিল। এবং সবশেষে একটা কথা আছে না, যে রাখে আল্লাহ মারে কে, অর্থাৎ সৃষ্টিকর্তা যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না। যাই হোক, গল্প এখানেই সমাপ্তি হয়।